আজকের ক্লাসে আমরা অংশীদারি কারবার পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটি হলো ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ অ্যান্ড ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। অর্থাৎ কিছু বিশেষ ধরনের সঞ্চিতি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এই সঞ্চিতিগুলো যদি অঙ্ক করার সময় থেকে থাকে বা অঙ্কের সময় আমরা দেখতে পারি, তাহলে তার আমরা কিভাবে ট্রিটমেন্ট করব বা মূল্যায়ন করব, সেই ক্লাসটা নিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করছি। তো প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা আমরা বলি যে 1 নম্বর টপিক আমরা আলোচনা করব ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ, যাকে আমরা বাংলায় কি বলতে পারি, যাকে আমরা বাংলায় বলতে পারি বিনিয়োগ সুরক্ষার সঞ্চিতি। এই সঞ্চিতিটা কেন তৈরি করা হয় আগে সেটা জানা যাক, তারপরে এই সঞ্চিতিটা আমরা কিভাবে মূল্যায়ন করব যখন অংশীদারি কারবার পুনর্গঠন হবে। পুনর্গঠন মানে আগেই তোমাদেরকে বলেছি, হয় অংশীদারি কারবারে কেউ আসবে, হয় অংশীদারি কারবার থেকে কেউ চলে যাবে, হয় অংশীদারি কারবারে কোনো অংশীদার মারা যাবে, অথবা যারা রয়েছে তারা তাদের অনুপাতটা চেঞ্জেস করবে। যে কোনো ধরনের পুনর্গঠন হোক না কেন, সেই সময় অঙ্কে যদি আমরা দেখতে পাই বিনিয়োগ সুরক্ষার সঞ্চিতি রয়েছে অথবা হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ রয়েছে, সেটাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব বা মূল্যায়ন করব। প্রথমে বলি যে এই রিজার্ভটা কি, এই বিনিয়োগ সুরক্ষার সঞ্চিতি জিনিসটা কি। এটা হচ্ছে কারবারে যখন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা থাকে, সেই ইনভেস্টমেন্টের ভ্যালু কখনো হ্রাস পেতে পারে, ঠিক আছে। বৃদ্ধি পেলে ভালো, যদি হ্রাস পায় তাহলে সেই ক্ষতিটা মেটানোর জন্য আপাতভাবে একটা রিজার্ভ রাখা হয়। ব্যাপারটা আমি তোমাকে যদি বলি, যেমন ধরো শেয়ার মার্কেটে, ঠিক আছে, ধরো শেয়ার মার্কেটে কোনো কারবার বা অংশীদারি কারবার কি করছে, 20,000 টাকা ইনভেস্ট করেছে, ক্লিয়ার, 20,000 টাকা ইনভেস্ট করেছে। তাহলে শেয়ার মার্কেটে কোনো একটা কোম্পানিতে একটা অংশীদারি কারবার 20,000 টাকা ইনভেস্ট করেছে। এখন এই 20,000 টাকা ইনভেস্টমেন্টটা যদি বেড়ে যায় 30,000, 40,000, 50,000 হয়ে যায়, তাহলে সেটা কারবারের পক্ষে ভালো। কিন্তু যদি দেখা যায় যে এই ইনভেস্টমেন্টের ভ্যালু কখনো কমে যায়, 15,000, 10,000, যদি এই ইনভেস্টমেন্টের ভ্যালু কমে যায় তাহলে কি হয়, তাহলে এর একটা ক্ষতির সম্মুখীন হতে হয় কারবারকে। এই ক্ষতিটাকে সামাল দেওয়ার জন্য একটা স্পেশাল রিজার্ভ রাখা হয়, আর সেই রিজার্ভটা কি, সেই রিজার্ভটাই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ। এখন কোনো কারবারে যদি এই ধরনের রিজার্ভ থেকে থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে মূল্যায়ন করব। তো প্রথমে আমরা কাকে বলে জেনে নিলাম যে বিনিয়োগ সুরক্ষার সঞ্চিতি কি, যদি কোনো কারবার থেকে কোনো জায়গায় ইনভেস্ট করা থাকে বা হচ্ছে বিনিয়োগ করা থাকে, সেই বিনিয়োগের মূল্য যদি কোনো কারণে কমে যায় তাহলে একটা ক্ষতির সম্মুখীন হতে হয় কারবারিদেরকে। এখন এই ক্ষতির সম্মুখীন যে হতে হয় সেটাকে এড়িয়ে চলার জন্য বা সেটাকে সামাল দেওয়ার জন্য যে রিজার্ভ রাখা হয় বা যে সঞ্চিতি রাখা হয় তাকে আমরা কি বলছি, বিনিয়োগ সুরক্ষার সঞ্চিতি। এখন এর ট্রিটমেন্ট আমরা যেভাবে করব, টোটাল 4 ভাবে আমরা করব, সেটা তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। 1 নম্বর, ঠিক আছে, এর হচ্ছে মূল্যায়ন আমরা কভাবে করতে চলেছি, টোটাল 4 ভাবে এর মূল্যায়ন হয়ে থাকে। প্রথমে বলছি, যদি ধরো কারবারে যত টাকার রিজার্ভ রয়েছে বিনিয়োগ মূল্য কোনো চেঞ্জেস হয়নি, অর্থাৎ হ্রাস পায়নি, সেক্ষেত্রে আমরা কি করব। তাহলে প্রথম কন্ডিশন আমরা কি দেখছি যে ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ, ধরো ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ কত রয়েছে, 20,000 টাকা, ₹20,000, ক্লিয়ার। তাহলে ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ কারবারে রয়েছে 20,000 টাকা। আচ্ছা, কোনো জায়গায় ইনভেস্ট করা রয়েছে, ইনভেস্ট কস্ট প্রাইস অঙ্কে দেওয়া থাকতে পারে, ইনভেস্ট কস্ট প্রাইস বা ইনভেস্টমেন্ট কস্ট প্রাইস ₹25,000, ₹25,000। তাহলে ইনভেস্ট করা রয়েছে কত টাকার, 25,000 টাকার। কোনো না কোনো জায়গায় বিনিয়োগ করা রয়েছে, সেটা সোনাতেও থাকতে পারে, সেটা রূপোতেও থাকতে পারে, সেটা শেয়ার মার্কেটেও থাকতে পারে, ঠিক আছে। এখন তোমাকে বললো যে কন্ডিশন 1-এ বললো কি যে মার্কেট প্রাইস অলসো ₹25,000। তাহলে যত টাকা আমরা ইনভেস্ট করেছিলাম, যত টাকা আমরা কারবার থেকে ইনভেস্ট করা হয়েছিল 25,000 টাকা, তার মার্কেট ভ্যালু 25,000 টাকাই আছে। তাহলে প্রথম কন্ডিশনে আমরা কি দেখতে পাচ্ছি যে
ইনভেস্টমেন্টের মূল্য হ্রাস পায়নি, যেমন ছিল তেমনই আছে। তাহলে এই যে রিজার্ভটা রাখা আছে কারবারে, এই রিজার্ভটা নিয়ে কি করা হবে? এই রিজার্ভটা পুরোটাই পুরনো অংশীদাররা পুরাতন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এটা কি করবে? তাহলে এর জিনিসটা কি করবে? পুরাতন অংশীদাররা, তাহলে কারা? পুরাতন অংশীদাররা পুরাতন অনুপাতে ভাগ করে নেবে, অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে? তাহলে এই যে 20,000 টাকা রয়েছে, এই 20,000 টাকাটা কিছুই কাজে লাগছে না। এই 20,000 টাকাটা যদি এ বি সি যে কোনো অংশীদার থাকুক না কেন, তারা ওল্ড রেশিও যে রয়েছে সেই ওল্ড রেশিওতে ভাগ করে নেবে। ঠিক আছে? তাহলে আমরা এর জার্নাল কি দেখব? এর জার্নাল আমরা দেখব কি? ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কোন রেশিওতে? ব্যাকেটে আমি লিখে রাখছি ওল্ড রেশিওতে। ঠিক আছে? ওল্ড রেশিওতে পুরনো অনুপাতে ভাগ করে নেবে কত টাকা? এই 20,000 টাকায় এরা কি করবে? ভাগ করে নেবে। তাহলে ডেবিটে হবে 20,000 টাকা আর ক্রেডিটেও 20,000 টাকা হবে। কিন্তু যদি দেখা যায় 2 জন 3 জন 4 জন আছে, যেরকম ততগুলো পার্টনার্স ক্যাপিটাল হবে এবং সেই অনুযায়ী 20,000 টাকাটা ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে তোমার কন্ডিশন 1। তাহলে প্রথম কন্ডিশনে কি দেখলাম? যে ইনভেস্টমেন্টের ভ্যালু কমেনি বা হ্রাস পায়নি, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এবার সেকেন্ড কন্ডিশন আমরা দেখব, 2 নম্বর কন্ডিশন আমরা দেখব। 2 নম্বর কন্ডিশনে আমরা কি দেখব? যে ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ ধরো 20,000 টাকাই আছে। এখন ইনভেস্ট করা আছে কোনো জায়গায়, তার কস্ট প্রাইস আছে 25,000 আর মার্কেট প্রাইস হয়ে গেছে 20,000। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ইনভেস্টমেন্টের ভ্যালু আমাদের কত রয়েছে? 25,000 টাকা কস্ট প্রাইসে। সেটা কি হয়েছে? সেটা হ্রাস পেয়ে 20,000 টাকা হয়েছে। তাহলে 5,000 টাকার ক্ষতি হলো। এখন এই ক্ষতিটা পূরণ করার জন্য আমরা এই রিজার্ভটাই তো রেখেছি। এই রিজার্ভটা রেখেছি 20,000 টাকা। তাহলে 20,000 টাকা থেকে আমরা 5,000 টাকা কি করব? ক্ষতিপূরণ দিয়ে দেবো, বা ক্ষতিপূরণ মেকআপ করার জন্য রাখবো কারবারে। বাকি 15,000 টাকা অংশীদারদের মধ্যে ভাগ করে দেবো। তাহলে তখন আমাদের কন্ডিশন কি হবে? পুরাতন অংশীদাররা পুরাতন অনুপাতে ভাগ করে নেবে, কিন্তু কতটা ভাগ করবে? ক্ষতিপূরণ মেটানোর পর যে রিজার্ভটা বাঁচবে সেটা। তাহলে তখন আমাদের জার্নালটা কি হবে? ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্লিয়ার? তাহলে 20,000 টাকা ধরো আমার রিজার্ভ ছিল, ইনভেস্টমেন্টের ভ্যালু কমে গেছে কত? 5,000 টাকা। এর জন্য আমি 20,000 টাকা থেকে 5,000 টাকা রেখে দিলাম, আর বাকি 15,000 টাকা অংশীদারদের মধ্যে ভাগ করে দিলাম। কোন রেশিওতে? ওল্ড রেশিওতে। এবার যদি 2 জন থাকে, 2 জনের মধ্যে 15,000 ভাগ হবে, আর 3 জন থাকলে 3 জনের মধ্যে 15,000 ভাগ হবে। ঠিক আছে? এটা হলো সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি হবে তোমার? থার্ড কন্ডিশন হবে, ধরো এমন হলো রিজার্ভ যত টাকা রাখা রয়েছে তত টাকার ভ্যালুই কমে গেল। ক্লিয়ার? তত টাকার ভ্যালু কার কমলো? বিনিয়োগের কমে গেল। তাহলে থার্ড কন্ডিশন আমরা দেখাচ্ছি কি? একই রকমভাবে ধরো থার্ড কন্ডিশন, ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ রাখা রয়েছে 20,000 টাকা, ইনভেস্টমেন্ট কস্ট প্রাইস রয়েছে 25,000, আর ইনভেস্টমেন্টের যে মার্কেট প্রাইস, এই মার্কেট প্রাইস ধরো হয়ে গেছে 5,000 টাকা। তাহলে ভ্যালু কত কমে গেছে? 20,000 টাকা ভ্যালু কমে গেছে। কার কমে গেছে? ইনভেস্টমেন্টের কমে গেছে, বিনিয়োগের কমে গেছে। তাহলে বিনিয়োগের ভ্যালু 20,000 কমে গেছে, আর আমরা রেখেছিলাম 20,000 টাকা। তাহলে পুরোটাই তো আমাদের বিনিয়োগের যে ক্ষতি, সেই ক্ষতিটাকে সাপোর্ট দেওয়ার জন্য চলে যাবে। তাহলে অংশীদাররা কি পাবে? অংশীদাররা কিছুই পাবে না। তখন জার্নাল কি হবে? ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। আর পার্টনার্সরা কিছুই পাবে না, পুরনো অংশীদাররা কিছুই পাবে না। তাহলে জার্নালটা কি হলো? ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 20,000 বা 20,000 টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট 20,000। তাহলে অংশীদাররা আর কোনো টাকাই রিজার্ভ থেকে নিতে পারবে না। এটা হচ্ছে থার্ড কন্ডিশন। ঠিক আছে? তোমাদেরকে বললাম 4 নম্বর কন্ডিশন। ঠিক আছে? এবার 4 নম্বর কন্ডিশনটা আমরা আলোচনা করব। ঠিক আছে? 4 নম্বর কন্ডিশনটা ধরো এমন হলো,
ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ রাখা রয়েছে 20,000 টাকা, আর ইনভেস্টমেন্টের যে কস্ট প্রাইস আছে 25,000, আর মার্কেট প্রাইস ধরো হয়ে গেছে 3,000। তাহলে ইনভেস্টমেন্টের ভ্যালু কত কমেছে? 22,000 টাকা কমে গেছে, কিন্তু সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য কত টাকা রিজার্ভ রাখা রয়েছে? মাত্র 20,000। এখনও 2,000 টাকা ক্ষতিই চলছে। তখন কি করব? তখন ঘুরে অংশীদারদেরকে পুরাতন অনুপাতে টাকা নিয়ে আসতে হবে। তখন কিন্তু জার্নালটা কীরকম হবে? জার্নালটা এরকম আর হবে না। সেক্ষেত্রে আমাদেরকে দুটো জার্নাল করতে হবে। জার্নালটা কি হবে? 1 নম্বর জার্নাল হবে ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 20,000, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 2,000 টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট 22,000। ঠিক আছে, তাহলে এইটা হলো 1 নম্বর। তাহলে এই যে 2,000 টাকা এখনও কম পড়লো, আমার রিজার্ভ রাখা ছিল 20,000 টাকা, কিন্তু ভ্যালু কমে গেছে 22,000 টাকা। এখনও 2,000 টাকা কারবারে দরকার। এই 2,000 টাকা কে আনবে? পুরাতন অংশীদাররা পুরাতন অনুপাতে তখন আর ভাগ করে নেবে না। তখন পুরাতন অংশীদাররা পুরাতন অনুপাতে কি করবে? তখন পুরাতন অংশীদাররা পুরাতন অনুপাতে বকেয়া বা বাকি অংশ আনবে। তাহলে এখানে কি হবে? রিভ্যালুয়েশনের যে 2,000 টাকা, এটাকে কারা আনবে? পুরাতন অংশীদাররা। সেটা কি হচ্ছে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ঠিক আছে, আর যদি পুরাতন অংশীদাররা নাও আনে তাহলে তার ক্যাপিটাল থেকে মাইনাস যাবে, সেই কারণে ক্যাপিটাল ডেবিট হচ্ছে বা ক্যাপিটালের ভ্যালু কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হবে 2,000 টাকা। এবার ধরো দুজন থাকলে দুজনে যেরকম অনুপাত থাকবে সেই অনুপাতে 2,000 টাকা আনবে, সমান সমান থাকলে 1,000 টাকা করে আনবে বা 1,000 টাকা করে ক্যাপিটাল তাদের কমে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভের পুরো ব্যাপারটা। তাহলে একবার সংক্ষেপে বলে দিই লাস্ট টাইম। ঠিক আছে, যে ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ, বাংলায় একে বলছি বিনিয়োগ সুরক্ষার সঞ্চিতি। এই সঞ্চিতিটা কেন রাখা হয়? যে আমরা কোনো জায়গায় যদি ইনভেস্ট করি, সেই ইনভেস্টের ভ্যালু বাড়তে তো পারে ঠিকই, কিন্তু কখনো কখনো কমতেও পারে। এখন কমে গেলে একটা ক্ষতি হয়, সেই ক্ষতিটাকে সামাল দেওয়ার জন্য এই রিজার্ভটা রাখা হয়। এই রিজার্ভ যদি কোনো কারবারে থাকে তাহলে পুরাতন অংশীদাররা পুরাতন অনুপাতে পাওয়ার অধিকারী, কিন্তু কন্ডিশন বিভিন্ন ধরনের হতে পারে। প্রথম কন্ডিশন কি বলেছিলাম? যে যত টাকা রিজার্ভ রাখা রয়েছে সেই টাকা কিছুই কাজে লাগছে না, তাহলে পুরো রিজার্ভটাই অংশীদাররা পেয়ে যাবে। 2 নম্বর কন্ডিশন কি বলছিলাম? যে যত টাকা রাখা রয়েছে তা থেকে কিছুটা টাকা কাজে লাগছে, বাকি টাকাটা অংশীদাররা ভাগ করে নেবে। 3 নম্বর কন্ডিশন কি বললাম? যত টাকা রিজার্ভ রাখা ছিল পুরোটাই অংশীদাররা নিজেদের মধ্যে কি করলো? ভাগ করে নিল। এই পুরোটাই হচ্ছে কি? অংশীদারদের কারবারে কাজে লেগে গেল, অংশীদাররা কিছুই পেল না। আর 4 নম্বর কন্ডিশন, যতটা টাকা রাখা ছিল সেটা তো কাজেই লাগলো, উল্টে আরও বেশি টাকা কাজে লাগলো। ঠিক আছে, যার কারণে অংশীদারদের ক্যাপিটাল কমে গেল, নয়তো তাদেরকে আবার এক্সট্রা করে টাকা কারবারে আনতে হবে। ঠিক আছে, এই হয়ে গেল কন্ডিশন। তো এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। ঠিক আছে, এইটা সম্বন্ধে আমরা জেনে নেব যে রিজার্ভটা কি, যদি অঙ্কেতে থাকে কিভাবে তার ট্রিটমেন্ট করব, এটা আমরা জেনে নেব। আর পরবর্তী ক্লাসে একদম লাস্ট টপিক আমরা গুডউইলের ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। তারপর আমরা অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ, এইভাবে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিও। ঠিক আছে, তো এবারে যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ বা শ্রমিকদের ক্ষতিপূরণের সঞ্চিতি। ঠিক আছে, এটাও এক ধরনের স্পেশাল রিজার্ভ বা বিশেষ সঞ্চিতি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখছি? ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। দেখো এই রিজার্ভটা কেন রাখা হয়? এই রিজার্ভটা রাখা হয় যে সমস্ত শ্রমিক কর্মচারী কারবারে কাজ করছে তাদের কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে যায়, কারো হয়তো চোখ খারাপ হয়ে গেল, কারো হাত কেটে গেল, কারো পা কেটে গেল, ঠিক আছে, তাহলে কি হতে পারে? তাদেরকে একটা ক্ষতিপূরণ দিতে হয়, অনেক সময় দেয়া হয় কারবার থেকে। তো তার জন্য এই রিজার্ভটা রাখা হয়। এখন এই রিজার্ভটা যদি কাজে না লাগে তাহলে পুরাতন অংশীদাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, কিন্তু কন্ডিশন কি হবে? তাহলে প্রথমে কাকে বলে সংজ্ঞাটা তোমরা জেনে নিও। যে সংজ্ঞাটা কি বললাম? যে কোনো অংশীদারি কারবারে
শ্রমিক কর্মচারীদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের জন্য যে বিশেষ ধরনের সঞ্চিতি রাখা হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ, অথবা আমরা তাকে কি বলি, যে হচ্ছে শ্রমিকদের ক্ষতিপূরণের সঞ্চিতি। এখন এই সঞ্চিতির ট্রিটমেন্ট বা মূল্যায়ন আমরা কি করব, ট্রিটমেন্ট আমরা কিভাবে করব, যে পুরাতন অংশীদাররা পুরাতন অনুপাতে ভাগ করে নেবে, পুরাতন অংশীদাররা পুরাতন অনুপাতে ভাগ করে নেয়, ঠিক আছে, অনুপাতে ভাগ করে নেয়। কিন্তু কন্ডিশন এখানে 3 প্রকার হতে পারে, যে এই ধরনের রিজার্ভ যদি কারবারে থাকে তো ওল্ড পার্টনার্স যারা রয়েছে তারা পুরাতন অনুপাতে ভাগ করে নেবে, ঠিক আছে, কিন্তু কন্ডিশন 3 প্রকার হতে পারে। কি কি কন্ডিশন? 1 নম্বর কন্ডিশন, ধরো ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ ধরো 10,000 টাকা আছে, ক্লিয়ার, মানে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য 10,000 টাকা আলাদা করে রাখা রয়েছে। এখন এর ওপর কোনো দাবি নাই, তাহলে ফার্স্ট কন্ডিশন কি, যে কোনো দাবি নেই, যে কোনো ক্ষতিপূরণ এ থেকে দিতে হচ্ছে না, তাহলে এই পুরো 10,000 টাকাটাই অংশীদাররা নিয়ে নেবে। তাহলে তখন জার্নাল কি হবে, জার্নাল ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পুরো 10,000 টাকাই ভাগ হয়ে যাবে ওল্ড রেশিওতে, ঠিক আছে, যে 10,000 টাকা কারবারে রাখা ছিল শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, এই 10,000 টাকা কিছুই কাজে লাগলো না, তাহলে পুরনো অংশীদাররা পুরাতন অনুপাতে ভাগ করে নেবে, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর কন্ডিশন কি, যদি দাবি থাকে, ঠিক আছে, যদি দাবি থাকে, এবার এমন হলো ধরো কোনো দাবি থাকে, ঠিক আছে, তার থেকে রিজার্ভ মূল্যটা কি হচ্ছে বেশি, এটা বেশি, ধরো দাবি রয়েছে 2,000 টাকা, যে কোনো শ্রমিকের ক্ষতি হয়েছে তাকে 2,000 টাকা দিতে হবে এই 10,000 টাকা থেকে, তাহলে এই 10,000 টাকা থেকে তার জন্য 2,000 টাকা সরিয়ে রেখে বাকি 8,000 টাকা পুরাতন অংশীদাররা ভাগ করে নেবে, ঠিক আছে। তাহলে জার্নাল কি হবে তখন, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, যেটা তোমার হচ্ছে 10,000 টাকা, তা থেকে কি হবে, তুমি পুরোটা পাবে না, যে দাবিটা রয়েছে ধরো 2,000 টাকা, সেই 2,000 টাকা যে কী হবে, টু প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাকাউন্ট, ঠিক আছে, তাহলে প্রভিশন রাখলাম 2,000 টাকা, তাহলে এই যে 10,000 ছিল, 10,000 টাকা থেকে আমি 2,000 টাকা রাখলাম কোনো শ্রমিককে ক্ষতিপূরণ দেবো বলে, তাহলে বাকি 8,000 টাকা আমরা ভাগ করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে বাকিটা কী হবে, টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে এই হয়ে গেল তোমার 2 নম্বর কন্ডিশন, ক্লিয়ার। আচ্ছা 3 নম্বর কন্ডিশন কি, যে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ যতটা রাখা রয়েছে ধরো পুরোটাই দাবি হলো বা পুরোটাই হয়তো দিতে হবে, তখন আমরা কি করব, ধরো 10,000 টাকা রিজার্ভ রয়েছে আর এই রিজার্ভটার হচ্ছে ইকুয়াল টু দাবি রয়েছে, তাহলে তো পুরো টাকাটাই হচ্ছে শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে চলে যাবে, আমরা কিছুই পাবো না, তখন আমাদের জার্নালটা হবে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ 10,000 টাকা টু প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন, এটাও হয়ে যাবে তোমার 10,000 টাকা, ঠিক আছে, আর অংশীদাররা কিছুই পাবে না, ক্লিয়ার। এই তোমার 3টে কন্ডিশন। এবার ধরো কখনো তোমার মনে হতে পারে যে বেশি দাবিও তো হতে পারে, যে 10,000 টাকা রিজার্ভ রাখা রয়েছে, শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে 15,000 টাকা, তখন কি করব, তখন ওই 5,000 টাকা আগের মতো রিভ্যালুয়েশন করে শ্রমিক কর্মচারী যারা অংশীদার রয়েছে তাদেরকে আনতে হবে, নয়তো কি করতে হবে, নয়তো তার ক্যাপিটাল থেকে মাইনাস হবে, ঠিক আছে। এইটা তোমরা মনে রাখবে, এই দুটো রিজার্ভ নিয়ে আলোচনা করলাম, আর আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। আজকের জন্য এতটাই থাকবে, নেক্সট ক্লাসে আমরা আরও অনেক কিছু আলোচনা করব, সেজন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।